তোমরা জানো যে করোনা ভাইরাস সারা পৃথিবী জুড়ে এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে। প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন, হাজার হাজার মানুষ মারা যাচ্ছেন। আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবাংলাও এই করোনা ভাইরাস ভীষণভাবে ছড়িয়ে পড়ছে। আমরা এখন লকডাউনের মধ্যে আছি, ঘরে বন্দি। তোমরাও তাই। দীর্ঘদিন তোমাদের সঙ্গে দেখা হয়নি, আবার কবে দেখা হবে জানি না। পড়াশোনা বন্ধ, কিন্তু লকডাউনে ঘরে থাকলে তোমাদেরকে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। যদিও সরকার ঘোষণা করেছে যে সবাইকে পাশ করিয়ে দেওয়া হবে, কিন্তু কোনো কিছু না জেনে, নিচু ক্লাসের বিষয়গুলো না বুঝিয়ে জেনে উঁচু ক্লাসে উঠলে তোমাদের পরবর্তীকালে কিন্তু সমস্যায় পড়তে হবে। তাই আমরা ঠিক করেছি তোমাদেরকে আমরা এইভাবে অনলাইনে পড়াবো। দেখো, বোর্ড থেকে এই ছুটিতে তোমাদের কিছু টাস্ক দেওয়া আছে, অ্যাক্টিভিটি টাস্ক। সমস্ত পেপারেই সমস্ত সাবজেক্টের উপরে দেওয়া আছে। তো বলা আছে, নির্দেশ দেওয়া আছে যে এই টাস্কগুলো তোমাদের বাড়িতে করতে হবে। ফার্স্ট সামিটিক পরীক্ষা হয়নি, ফার্স্ট সামিটিকের যে সিলেবাস, সেই সিলেবাস ধরেই দেওয়া আছে। এই টাস্কগুলি তোমরা বাড়িতে করবে এবং স্কুল যখন খুলবে তখন শ্রেণী শিক্ষককে এগুলো দেখাতে হবে। জানি না এই টাস্কগুলো পেয়েছো কিনা তোমরা। যদি না পাও তাহলে আমি আজকে তোমাদের এই টাস্কগুলো দেব। আমি প্রথমে এই টাস্ক যেটা দেওয়া আছে ভূগোলের, সেটা নিয়ে আলোচনা করব, তার উত্তরগুলো কীভাবে লিখবে। তারপরে আমি একটা একটা করে ক্লাস নেব। তোমরা একদম বাইরে বেরোবে না, আবার সাবধান করে দিচ্ছি। তো প্রথমে দেখে নাও, ভূগোলের মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটা দেওয়া আছে, 4টি প্রশ্ন দেওয়া আছে লিখতে। প্রথম প্রশ্ন, চাঁদের পরিবেশ সম্পর্কে চন্দ্র অভিযানকারী দলের অভিজ্ঞতার বিবরণ দাও। দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীরই মতো, যুক্তি সহকারে বক্তব্যটির ব্যাখ্যা দাও। তৃতীয়, একটি বৃত্ত অঙ্কন করে 5টি গুরুত্বপূর্ণ অক্ষরেখা মানসহ চিহ্নিত করো। আর শেষ প্রশ্ন, চতুর্থ প্রশ্ন, তোমার দেশের উত্তরের সমভূমি অঞ্চল ঘনবসতিপূর্ণ হওয়ার কারণ ব্যাখ্যা করো। আমরা প্রথমে প্রথম প্রশ্নের উত্তরে আসব। প্রশ্নটার উত্তর সব বইয়ে আছে, তবে হুবাহু বই দেখে তুলতে চেষ্টা করো না, গুছিয়ে নিয়ে নিজের ভাষায় গুছিয়ে লিখবে। প্রথম প্রশ্নটা তোমরা এইভাবে লিখতে পারো যে 1969 সালের 16 জুলাই আমেরিকার কেনেডি স্পেস সেন্টার থেকে অ্যাপোলো 11 এই মহাকাশ যানে চড়ে নীল আর্মস্ট্রং, এডুইন অলড্রিন এবং মাইকেল কলিন্স চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল এবং তারা সেখানে চাঁদের মাটিতে ছুঁয়েছিলেন 20 জুলাই। তারা চাঁদ থেকে ফিরে এসে যে বর্ণনা আমাদেরকে দিয়েছেন, সেখান থেকেই আমরা চাঁদের সম্পর্কে তাদের অভিজ্ঞতার বিবরণ পাই। তাদের কথা মতো চাঁদের কোথাও গাছপালা নেই, এবড়ো খেবড়ো জমি, ছোট বড় পাথর, গোল গোল বিশালাকার গর্ত, ধূসর ধুলোয় ভর্তি চারিদিক। এই গর্তগুলো এক একটা এত বড় যে সেখানে সূর্যের আলো পর্যন্ত পৌঁছতে পারে না, তাই সেগুলোকে কালো কালো দাগের মতো দেখায়, যেটা আমরা পৃথিবী থেকে বলি চন্দ্র কলঙ্ক বা চাঁদের গায়ের কলঙ্ক। চাঁদ থেকে পৃথিবীটাকে দেখলে মনে হয় যেন আকাশের মধ্যে একটা প্রকাণ্ড সাদা আর নীল গোলক ঝুলছে। সেখানে দিনের বেলাতেও আকাশে তারা ঝলমল করে। আকাশটা কিন্তু আদৌ নীল নয়, ঘন কালো। বাতাস না থাকায় সূর্যের আলোর বিচ্ছুরণ হয় না, ফলে কোনো রঙই নেই। সবকিছু আলো পড়লে সাদা আর কালো, আর না পড়লে কালো দেখায়। সেখানে বাতাস নেই, নিঃশ্বাস দেওয়া যায় না, তার আকর্ষণ শক্তি কম, তাই খানাখন্দ লাফিয়ে পার হওয়া যায় বা এক লাফে উঠে যাওয়া যায় উঁচু টিলায়। সেখানে যেহেতু বাতাস নেই, তাই সবসময় নিস্তব্ধ, কোনো চিৎকার শুনতে পায় না। নিজেদের মধ্যে কথা বলতে হয় ইশারায় বা রেডিওর মাধ্যমে। সেখানে একদিন যেতে পুরো 2 সপ্তাহ কাটে।
আবার রাতও চলে প্রায় 2 সপ্তাহ ধরে। এবং এই সময় এই একদিনে মাঝে মাঝে এত ভীষণ গরম হয়ে ওঠে পাথরগুলো যে তাপমাত্রা প্রায় 117 ডিগ্রি সেন্টিগ্রেডে উঠে যায়। আবার রাত্রেবেলায় ভীষণ ঠান্ডার জন্য তাপমাত্রা কখনো কখনো হিমাঙ্কের 150 ডিগ্রি নিচেও নেমে যায়। মোটামুটি প্রথম প্রশ্নের উত্তরটা এইভাবে তোমরা ব্যাখ্যা করতে পারো। এবারে আছে দ্বিতীয় প্রশ্ন। সেখানে বলা আছে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো যুক্তি সহকারে ব্যাখ্যা দাও। পৃথিবীর আকৃতি কিরকম এই সম্পর্কে প্রাচীনকাল থেকেই মানুষের কৌতূহলের অন্ত নেই। প্রাচীনকালে মানুষ বিশ্বাস করত পৃথিবীটা চ্যাপ্টা রুটির মতো, কিন্তু গ্রিক দার্শনিক অ্যারিস্টটল চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর গোলাকার ছায়া দেখে প্রথম বললেন যে পৃথিবী গোলাকার। আসলে পৃথিবী এত বড় যে এক নজরে যেটুকু দেখা যায় তাতে তাকে চ্যাপ্টা সমতল বলে ভুল হয়। বর্তমানে নানা প্রযুক্তির সাহায্যে বা মহাকাশ থেকে পাঠানো ছবির সাহায্যে আমরা জানতে পেরে গেছি পৃথিবী গোলাকার। তবে পৃথিবীটা ঠিক গোলাকার নয়, এর উপর নিচেটা একটু চ্যাপ্টা আর মাঝখানটা একটু স্ফীত। এটাকে অভিগত গোলকের মতো বলা হয়। ইংরেজিতে বলা হয় জিওট। জিওট মানে হচ্ছে আর্থ শেপড। কিন্তু গোলকীয় বলি বা অভিগত বলি পৃথিবীর উপরে এত পাহাড়, মালভূমি, নদী, হ্রদ, সমুদ্র আছে, তার জন্যে পৃথিবীটির আকৃতিটা এবড়ো খেবড়ো গোলকের মতো। এখানে সুউচ্চ হিমালয় পর্বত যেমন আছে, তেমনি সর্বনিম্ন স্থান প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত আছে। তাই পৃথিবীর ওপরে এমন কোনো বস্তু নেই বা পৃথিবীর বাইরেও নেই যার সঙ্গে পৃথিবীর তুলনা চলে। তাই পৃথিবীর সঙ্গে কারো তুলনা করা যায় না বলেই পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতো এই কথাটি বলা হয়। এবারে আসছে আমরা তৃতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন, একটি বৃত্ত অঙ্কন করে 5টি গুরুত্বপূর্ণ অক্ষরেখা মানসহ চিহ্নিত করো। এর জন্যে তোমাকে একটি কাগজে খাতার মধ্যে একটি গোল বৃত্ত অঙ্কন করতে হবে। বৃত্তটা তোমরা পেন্সিল দিয়ে করতে পারো। আমি গোলাকার পৃথিবী আঁকলাম। এর উপরে আছে সুমেরু আর একেবারে তলায় নিচে দক্ষিণ দিকে আছে কুমেরু। সুমেরু আর কুমেরু থেকে ঠিক মাঝ বরাবর একটি অক্ষরেখা কল্পনা করা হয়েছে যার মান 0 ডিগ্রি এবং এটির নাম হলো নিরক্ষ রেখা। নিরক্ষ রেখা থেকে উত্তর দিকে 1 ডিগ্রি ছাড়া ছাড়া 89টি অক্ষরেখা কল্পনা করা হয়েছে। ঠিক একইভাবে দক্ষিণ দিকেও 1 ডিগ্রি ছাড়া ছাড়া 89টি অক্ষরেখা কল্পনা করা হয়েছে। এর মধ্যে কিছু বিশেষ অক্ষরেখা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ বিষয়টা পরে জানবে। আমরা সেই গুরুত্বপূর্ণ যে অক্ষরেখাগুলি আছে সেইগুলি দেখব। নিরক্ষরেখা থেকে উত্তর দিকে যাও, উত্তর গোলার্ধে 23.5 ডিগ্রি অক্ষাংশে একটি অক্ষরেখা কল্পনা করা হয়েছে যার নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। ঠিক একইভাবে নিরক্ষরেখা থেকে দক্ষিণ গোলার্ধে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে আরেকটি অক্ষরেখা কল্পনা করা হয়েছে যার নাম হচ্ছে মকর ক্রান্তি রেখা। আবার কর্কটক্রান্তি রেখা থেকে উত্তর দিকে আর নিরক্ষরেখা থেকে 66.5 ডিগ্রি অক্ষাংশে উত্তর অক্ষাংশে আরেকটি অক্ষরেখা কল্পনা করা হয়েছে তার নাম হচ্ছে সুমেরু বৃত্ত রেখা। ঠিক একইভাবে
মকরকান্তি থেকে দক্ষিণ দিকে নিরক্ষরেখা থেকে 66.5 দক্ষিণ অক্ষাংশে আরেকটি অক্ষরেখা কল্পনা করা হয়েছে, তার নাম কুমেরু বৃত্ত রেখা। এই 5টি গুরুত্বপূর্ণ অক্ষরেখা তোমাদের চিহ্নিত করতে হবে। এগুলি মূলত এই প্রশ্নটি দিয়েছে অঙ্কনের প্রশ্ন। তবে অবশ্যই তোমরা এই অক্ষরেখাগুলির অবস্থান অর্থাৎ উত্তর না দক্ষিণ এটা লিখবে, পরিষ্কার করে আঁকবে, লিখে দেবে। এবারে আসছি আমরা শেষ প্রশ্ন, যে ভারতবর্ষের যে উত্তরের সমভূমি অঞ্চলটি ঘনবসতি কেন। প্রথমে তোমরা একটু ভারতবর্ষের উত্তর দিকে ম্যাপটা একটু এঁকে নেওয়ার চেষ্টা করবে, পেন্সিলে করবে, তাহলে মুছতে সুবিধা হবে। এই ভারতবর্ষের উত্তরে একটি বিশাল সমভূমি আছে, যার নাম উত্তর ভারতের সমভূমি। শুধু উত্তর অংশ দেখাবে। এই আমি সবুজ কালি দিয়ে চিহ্নিত করে দিলাম অংশটা। এটা কোথায় আছে? উত্তরের হিমালয় পার্বত্যাঞ্চল আর দক্ষিণে যে উপদ্বীপীয় মালভূমি আছে, এর মাঝখানে এই অঞ্চলটি অবস্থিত। এই অঞ্চলে সিন্ধু, গঙ্গা আর ব্রহ্মপুত্র, এই 3টি নদী, যেগুলো সব হিমালয় পর্বত থেকে বয়ে এসেছে এবং তাদের অসংখ্য শাখা নদী, উপনদী, তাদের বয়ে আনা পলি, বালি, নুড়ি, কাকর দিয়ে এই সমভূমির সৃষ্টি হয়েছে। তো এটি জনবসতিপূর্ণ কেন? এখান থেকে আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি, যেহেতু এখানকার মাটি খুব উর্বর। কেন বুঝতেই পারছো, পলিগঠিত মাটি। এই নদী গঠিত সমভূমি অঞ্চলের মাটি খুব উর্বর হয়, তাই চাষবাস খুব ভালো হয়। সমতল ভূমি হয়, যাতায়াত ব্যবস্থা ভালো হয়, কলকারখানা গড়ে উঠতে পারে, যোগাযোগ ব্যবস্থা ভালো হয়। অর্থাৎ মানুষ বসবাসের উপযুক্ত পরিবেশ এখানে আছে। তোমরা এগুলো পয়েন্ট করে লিখবে, কোথায় অবস্থানটা লিখবে, সমভূমি অঞ্চলটা কোথায় আছে, এবং বলবে যে বিখ্যাত বিখ্যাত নদী এবং তাদের নদীগুলোর নাম লিখবে। গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, তাদের অসংখ্য উপনদী, শাখা নদী দিয়ে বয়ে আনা পলি মাটি দিয়ে এই অঞ্চলটা তৈরি হয়েছে। তাই এখানকার মাটি খুব উর্বর, চাষবাসের উপযোগী। 2 নম্বর বলবে এটা সমতল হয়, যাতায়াত ব্যবস্থা ভালো। 3 নম্বর কলকারখানা গড়ে ওঠার উপযুক্ত পরিবেশ আছে, ইত্যাদি কারণে এই অঞ্চলে ঘনবসতিপূর্ণ দেখা যায়। যাই হোক, এগুলো তোমরা ভালো করে লিখবে খাতায়। 2টো কালি ব্যবহার করবে, একটা নীল, একটা কালো, এবং স্কুল খুললেই তোমরা এগুলো দেখাবে। সবাই ভালো থেকো, একদম বাইরে বেরোবে না। আর পরের ক্লাসটা আমি আবার জানিয়ে দেবো, কেমন লাগলো জানাবে, ঠিক আছে? যদি কোনো অসুবিধা থাকে সেটাও বলবে। ধন্যবাদ সবাইকে।